সৌদি আরবের মক্কায় বিশ্বের ৩ বৃহৎ মুসলিম রাষ্ট্র তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান সই করেছে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার আনুষ্ঠানিক নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। তবে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোর ৫ অনুচ্ছেদে যেই কথাটি রয়েছে, মক্কা চুক্তিতেও সেটাই রয়েছে, অর্থাৎ যে কোনো এক দেশের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। এই কারণে অনেকেই এই চুক্তিকে মুসলিম নেটো নামেও আখ্যা দিয়েছেন। কিন্তু এই নিয়ে এত হইচইয়ের কি আছে? প্রথমত, এই ধরনের প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে সাধারণত বৈশ্বিক সুপার পাওয়ার থাকে মূল গ্যারান্টর বা নিশ্চয়তা প্রদানকারী। যেমন নেটোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, স্নায়ুযুদ্ধের সময় ওয়ারশো জোটের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে সিএসটিও এর ক্ষেত্রে রাশিয়া হচ্ছে নেতা। কিন্তু এই মক্কা চুক্তির ক্ষেত্রে পশ্চিমা কোনো শক্তির বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোই নিজেদের মধ্যে এমন একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। তবে আঞ্চলিক শক্তি হলেও এই দেশগুলোর প্রতিটিরই রয়েছে নিজস্ব ক্ষমতা। পাকিস্তান একটি পরমাণু অস্ত্রধারী দেশ। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং দেশটি কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং দক্ষিণ ককেশাস সহ একাধিক অঞ্চলে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষ্ণ সাগরীয় অঞ্চলে ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রেও তারা একটি প্রধান শক্তি। অন্যদিকে সৌদি আরবও তার প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের হাতে কাজে লাগানোর মতো উল্লেখযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতাও রয়েছে। সুতরাং এক অর্থে প্রতিটি দেশই ভিন্ন ভিন্ন সক্ষমতা নিয়ে এগিয়ে আসছে। কিন্তু হঠাৎ এমন চুক্তির প্রয়োজন পড়ল কেন? সংবাদটা হঠাৎ মনে হলেও বাস্তবে এর আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও এই প্রতিরক্ষা চুক্তিটি বাস্তবায়নের পেছনে বেশ কিছু মৌলিক কারণ কাজ করেছে। এর মধ্যে একটি বড় কারণ হলো 2023-এর 7 অক্টোবর পরবর্তী পরিস্থিতি। বিশেষ করে ইসরায়েল ও ইরানের আঞ্চলিক নীতি বা আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা অঞ্চলের অন্যান্য দেশগুলোকে তাদের আঞ্চলিক সম্পৃক্ততা ও নীতি পুনর্বিবেচনা করতে এবং নিরাপত্তার নতুন অংশীদারত্বের সন্ধানে উদ্বুদ্ধ করেছে। কিন্তু তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এই 3 দেশের সঙ্গেই রয়েছে যুক্তরাষ্ট্রের গভীর সামরিক সম্পর্ক। যেখানে খোদ যুক্তরাষ্ট্রের সঙ্গেই সামরিক নিরাপত্তার সম্পর্ক রয়েছে, সেখানে আলাদা আঞ্চলিক জোটের প্রয়োজন পড়ল কেন? এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এটি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিরাপত্তা সম্পর্কের কোনো বিকল্প নয়, বরং তার একটি পরিপূরক ব্যবস্থা। কারণ অনেক আঞ্চলিক শক্তির কাছে যুক্তরাষ্ট্র এখনও অপরিহার্য, কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এখন আর পুরোপুরি নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে না। এই জোটের নেতারা অবশ্য বলছেন যে কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীকে লক্ষ্য করে এই জোট গঠিত হয়নি। কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ইরানই হতে পারে এই জোটের প্রথম পরীক্ষা। এই জোটের আরও চ্যালেঞ্জও রয়েছে। তুরস্ক তার উত্তর সীমান্তে কুর্দিদের সঙ্গে লড়াই করছে। পাকিস্তানও একদিকে আফগান সীমান্তে, অন্যদিকে ভারত সীমান্তে নানা সময়েই সংঘর্ষে জড়িয়েছে। উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কেন এতে যোগ দিচ্ছে না? বিশ্লেষকরা মনে করেন অপেক্ষাকৃত ক্ষুদ্র এই দেশগুলো একটি সামরিক জোটে যুক্ত হয়ে অন্য পক্ষের শত্রুতে পরিণত হওয়ার চেয়ে বরং সমঝোতা ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দিকেই বেশি আগ্রহী। যেমন কাতার এবং ওমান বরাবরই মধ্যপ্রাচ্যের সংকটে মধ্যস্থতার ভূমিকা রেখে এসেছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের নেতৃত্ব নিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও দিন দিন চরম আকার ধারণ করছে। তবে সেটা অন্য আলোচনার বিষয়। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।